আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি ফজলে রাব্বি। আমার সাথে আছেন গাজী সাখাওয়াত। সাখাওয়াত ভাই কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব ফুটবল নিয়ে। দর্শক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে টিকিট বিক্রি করার কথা ছিল ১২টা থেকে। ১২টা থেকে কিন্তু টিকিট ছাড়ার কথা ছিল। সেই টিকিট তারা ছেড়েছে ৮টা বাজে। হুম, প্রায় বিশাল একটি গ্যাপ রেখে তারা কিন্তু টিকিটটি ছেড়েছে। প্রায় ১৮,৩০০ টিকিট তারা বিক্রি করবে। তাদের এই গ্যাপ হওয়ার কারণটা কি? আর এটার মধ্যে মানুষের মাঝে কেমনভাবে ছড়াচ্ছে আসলে? এবার ১০ই জুনের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু একটা বিপ্লব হচ্ছে এবার। 90s এর পরে যেরকম ফুটবলের উন্মাদনা ছিল সেটা কিন্তু এখন ছড়িয়ে পড়েছে। এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে মানুষ সার্ভারে ঢুকতে পারতেছে না টিকিটের জন্য। সার্ভারে তো প্রেশার হচ্ছে। অনেক মানুষ ঢুকতে চাচ্ছে সার্ভারে আসলে। খুব প্রেশার হচ্ছে। যেমনটা এটার আপনি কারণ কি হতে পারে? যেমনটা আপনি বলেছিলেন টিকিটের পরিমাণ কিন্তু হচ্ছে ১৮,৩০০। এখন এত পরিমাণ লোকবল যদি একসাথে সার্ভারে ঢুকে তাহলে কিন্তু হচ্ছে সার্ভার সেটা নিতে পারে না এবং সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা থাকে সাখাওয়াত ভাই, এবং যার জন্য অনেকেই কিন্তু টিকিট পাচ্ছে না এখন। তারপরে হচ্ছে বাকিটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে নেতিবাচক কথা শুনতেছি যে বাফুফের হয়তো সফটওয়্যার বা টিকিফাইয়ের যেই ওয়েবসাইট সেগুলো আরো আপডেটেড করা উচিত যে ছিল। আমরা আমরা জানি যে অনেক মানুষ একসাথে ঢোকার কারণে এই সমস্যাটা হয়, এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের বাংলাদেশের ইয়েতে যে এমন কোন হ্যাঁ, নজির আছে কিনা যে এত ফুটবলের জন্য এত মানুষ একসাথে টিকিট কাটতে গিয়েছে? না এবার বিগত দিনে কিন্তু না এভাবে এইবার প্রচার এই হয় না টিকিট। বাফুফে এইবারই প্রথম সিস্টেমটা চালু করেছে। এর আগে আপনার স্টেডিয়াম থেকে আমাদের টিকিট কাটতে হতো। তারপরেও দেখা যাচ্ছে যে এত ভিড় থাকতো না ফুটবলের ক্ষেত্রে বিশেষ করে। হ্যাঁ, এটা আমরা ক্রিকেটের ক্ষেত্রে সচরাচর ক্রিকেটের ক্ষেত্রে ফুটবলের দেখেছি। ক্ষেত্রে হতো কিন্তু এবার সেই প্রেশারটা একটু হ্যাঁ, বেড়ে গিয়েছে আসলে। বিপ্লবের কথা আমরা বলতেছি কিন্তু এই কারণে। আপনি যদি মানে এই ধরনের প্রেশার বা এই ধরনের চাপ অনুভব না করেন তখন কিন্তু আপনি একটা টিকিটকে নরমাল টিকিট মনে করবেন না। যখন আপনি কষ্ট করে একটা টিকিট পাবেন সেটা কিন্তু আপনার কাছে সোনার আমরা হরিণের মতো লাগবে। গতকালকে এই কথা বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট থেকে বাংলাদেশ ফুটবলকে নিয়ে এখন মানুষ বেশি স্বপ্ন দেখছে। হয়তো সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের চোখে। হ্যাঁ, আজকে কিন্তু বিসিবি প্রেসিডেন্টের বিরুদ্ধে কিন্তু পদত্যাগের জন্য বিভিন্ন সমালোচনা হয়েছে এবং অনেকে বিক্ষোভও করেছে। তো ফুটবলের বিষয়টার মধ্যে কিন্তু আমরা যা দেখতেছি সব ইতিবাচক। যেমন ইতিবাচক। ফাহমিদুল, হামজা চৌধুরী, সামিদ সোম বা আমাদের কিউবা মিচেল এরা যদি সবাই একসাথে থাকে এবং প্রত্যেকে যদি মানে ১০ জুন বা হচ্ছে আমরা ভুটান ম্যাচে যদি তাদেরকে পাই তখন কিন্তু এটার যে উন্মাদনা এটা অন্য লেভেলে চলে যাবে। আর আমরা ক্রিকেট কিন্তু এখন দিনের পর দিন এটা কিন্তু মানে শঙ্কায় পড়ে যাচ্ছে তার ভবিষ্যৎ নিয়ে। কারণ ওই যেমনটা আমি আপনাকে আগে বলেছিলাম যে গত মানে এই বছর আমরা মাত্র ২টা ম্যাচ জিতেছি। তো একটা জিম্বাবুয়ের সাথে আরেকটা হচ্ছে আহ আমরা শুধু ম্যাচ জিতেছি কিন্তু সিরিজ জিততে পারিনি না আসলে আমরা কিন্তু ক্রিকেটে। জিম্বাবুয়ের সাথে এবং হচ্ছে আরব আমিরাতের সাথে একটা একটা করে ম্যাচ ম্যাচ জিতেছি জিতেছি গত কিন্তু আমরা সিরিজ জিততে পারিনি। ৭ ম্যাচে। মানে এই বছরের পারফরমেন্স কিন্তু আমাদের ক্রিকেটে খুবই খারাপ। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফুটবলে ভারতের মতো একটা প্রতিপক্ষ যারা আমাদের র্যাঙ্কিং এগিয়ে তাদের সাথে কিন্তু আমরা ড্র করেছি। সাখাত ভাই, যেহেতু ফুটবল নিয়ে আমরা কথা বলছি, বাংলাদেশের বংশোদ্ভূত হামজা চৌধুরী ওনাকে নিয়ে কথা হয়েছে। তা হামজা চৌধুরী শেফিল্ডের সাথে, হ্যাঁ, হামজা চৌধুরী শেফিল্ড যে দলে উনি খেলেন ওটার সাথে কিন্তু ফাইনাল হচ্ছে সাদারল্যান্ডস এর। হ্যাঁ, হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড এবং সরি হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড এবং সাদারল্যান্ডের এই ম্যাচটা কিন্তু ফাইনাল এবং এটার গুরুত্ব হচ্ছে যারা জিতবে তারাই হচ্ছে প্রিমিয়ার লিগে চলে যাবে। এখন এই ম্যাচের যদি আমরা একটু মূল্যটার কথা বলি সেটা হচ্ছে আহ মূল্যটা হচ্ছে ৩০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৬৫ কোটি টাকারও অধিক। ৬৫ কোটি টাকা। ৩৬৫ কোটি টাকারও অধিক। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারতেছেন যে এই ম্যাচটা আসলে হামজা ভ্যালুটা চৌধুরী কি কতটুকু। শেফিল্ডে খেলবে? হ্যাঁ, হামজা চৌধুরী শেফিল্ডের প্রথম একাদশ থেকেই মানে শুরু শুরু থেকেই আছেন এবং হামজা চৌধুরীর শেফিল্ড প্রথম মানে প্রথম ৪৫ মিনিটের খেলার কথা যদি আমরা বলি সেখানে ২৫ মিনিটের ক্যাম্বেলের বলে কিন্তু তারা লিড নিয়েছে এবং বাকিটা সময় যদি তারা এই লিডটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু হামজা চৌধুরীর যে কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশ মানে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করা সেটা কিন্তু সম্ভব হয়ে যাবে। সাখাত ভাই, আমরা ফুটবল নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, আমরা এখন ক্রিকেটে চলে যাই। আমাদের জন্য এটা সুসংবাদ যে পিএসএল এ ৩ উইকেট নিয়ে, হ্যাঁ, স্বর্ণখচিত আইফোন কিন্তু রিশাদ পেয়েছে। হুম, এটা নিয়ে এবং কিন্তু তুমুল আলোচনা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। এটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, রিশাদের সাথে কিন্তু আজকে আরো মানে ৩জন পেয়েছে।
শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটসম্যান কুশাল পেরেরা, পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ নাইম এবং হচ্ছে সালমান মির্জা। এটা কিন্তু হচ্ছে আমাদের জন্য একটা মানে আনন্দের বিষয় যে বাংলাদেশি কোন একটা প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি এভাবে মাতাচ্ছে। এবং আমি যদি মুস্তাফিজুর রহমানের কথা বলি, আজকে কিন্তু আইপিএল এর একাদশে তিনি আছেন এবং 2 ওভার বল করে 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। আজকে প্রথম ওভারে ব্যাক থ্রু দিয়েছেন এবং গত ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এগেইনস্টে কিন্তু রোহিত শর্মার উইকেটটা নিয়েছেন। তো বাংলাদেশ যদি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু বাংলাদেশের ভ্যালুটা বাড়বে। এবং আপনি জানবেন যে আগামী বছর কিন্তু পিএসএল এর আরো 2টা টিম বাড়বে। যদি 2টা টিম বাড়ে সেক্ষেত্রে কিন্তু আরো একটা মানে আরো কিছু প্লেয়ার ওখানে খেলার একটা সুযোগ পাবে। তো সেক্ষেত্রে যারা খেলতেছে তাদের পারফরমেন্স যদি ব্যাটার থেকে ব্যাটার হয় তাহলে সেটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য আরেকটু ভালো হবে। সাখাত ভাই, আমাদের বাংলাদেশের দল নিয়ে আমরা যে বর্তমানে যে চিন্তা ভাবনাটা করতেছি যে বাংলাদেশ দল একটু ডাউনে হয়ে যাচ্ছে, আমরা কি এটার সাথে কোনোভাবে ওয়েস্ট ইন্ডিজের মিল রাখতে পারি কিনা? যে ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ার গুলো ভালো খেলে কিন্তু হ্যাঁ, নিজেদের দল তেমন ভাবে প্রকাশ করতে পারে না, তারা বিভিন্ন লিগে বিভিন্ন না, প্রিমিয়ার ওয়েস্ট লিগে তারা ইন্ডিজ খেলে কিন্তু আসলে। টি-20 চ্যাম্পিয়ন এবং তারা প্রিভিয়াস কিন্তু ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন। তাদের কিন্তু কিন্তু আমরা এখন যদি তেমন একটি না নামগন্ধ না না নাই। তারা কিন্তু সবাই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতেছে। আপনি যদি সুনীল নারিনের কথা বলেন, তিনি হ্যাঁ, তারা যখন কলকাতাতে ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো খেলতেছে। খেলে, বাংলাদেশের প্লেয়াররা এখন রিসেন্টলি খেলতেছে, না 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 আপনি তারাও কি ওদিকে চলে যাবে না না কিনা? আপনি যদি বাংলাদেশের খেলা কি আপনি আসলে যদি নিচে আপনি নেমে যাবে যদি কিনা? জাতীয় দল প্লাস হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটাকে আলাদা করে দেখেন তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অনেক আগায়। ওয়েস্ট ইন্ডিজের প্রায় 10 থেকে 15 জন কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লেগে খেলতেছে এবং সবাই মোটামুটি প্রতিষ্ঠিত। মানে যারা মোটামুটি বয়স অনেক হয়ে গিয়েছে, যাদের রিটায়ার্ড হওয়ার কথা, তারাও কিন্তু এখন খেলে। হ্যাঁ, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি হ্যাঁ, লিগে এখনো কিন্তু তারা খেলতেছে। খেলতেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যে হাতে গোনা সাকিব আল হাসান খেলতেছে, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন তো নতুন খেলতেছে। হ্যাঁ, তারপরে আমাদের মুস্তাফিজুর রহমান। কিন্তু আপনি মুস্তাফিজুর যদি রহমান। ওয়েস্ট ইন্ডিজের কথা বলেন সেখানে কিন্তু অনেক প্লেয়ার একসাথে খেলতেছে। যেমন বললাম সুনীল নারিন, আন্দ্রে রাসেল, শেফান রাদারফোর্ড, আহ আরো অনেকেই খেলতেছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের ক্রিকেটের মানে জায়গাটা অনেক উন্নত, কিন্তু তাদের ম্যানেজমেন্টটা হচ্ছে দুর্বল এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মতো কিন্তু তাদের অত টাকা নাই। সাগত ভাই, আহ, যদি আমরা ক্রিকেট নিয়ে কথা বলছি, আমরা গতকাল কিন্তু একবার আলোচনা করেছিলাম যে বাংলাদেশ এই দল সিরিজের যে রান হয়েছে কতটুকু একটা জিতার সম্ভাবনা আছে কিনা, এটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। অবশেষে কিন্তু বাংলাদেশ সিরিজটি হেরে গিয়েছে। আর নুরুল হোসেন সোহান কিন্তু এদিক সেদিক করে বিভিন্ন কথা বলছে, তাল বাহানা করছে। আমাদের যেটা দেখলাম যে লিটন দাসও বলেছে সিরিজ হারার পরে। হ্যাঁ, আরব আমিরাতের বিপক্ষে যখন সিরিজ হারে তখন লিটন দাস বলেছেন যে এখানে আমরা শিশিরের দায় দেখছি। এখন শিশিরের উপর দায় দেখবেন সব ঠিক আছে, কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে আপনাকে সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করে নিতে এবং হবে। ম্যানেজমেন্ট থেকে কিন্তু এটা এনশিওর করা উচিত ছিল, বা যারা অ্যানালাইসিস করতো তাদেরও কিন্তু এটা উচিত ছিল যে ভেজা বলা খেলিয়ে তাদেরকে মানে প্রস্তুতির জন্য বা হচ্ছে ম্যাচের জন্য হচ্ছে তৈরি করে নাও। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে। এবং আজকে যদি দেখেন এ দলের বাংলাদেশের এই দলটা হচ্ছে আপনি জাতীয় দলের সাথে তুলনা করতে পারেন, সবাই এখানে হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। কিন্তু নিউজিল্যান্ডের কিন্তু ওইভাবে জাতীয় দলের কোনো প্লেয়ারই নেই। তো সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে আপনার যেটা উচিত ছিল। দেখেন বাংলাদেশ যেখানে 357 রান করেছে সেখানে কিন্তু তারা এই রানকে টপকে আরো লিড দিয়েছে। আর বৃষ্টির কারণে পরবর্তীতে ম্যাচ বা হচ্ছে কাল ক্ষেপণের জন্য পরবর্তীতে ম্যাচটা ড্র হয়। আর প্রথম ম্যাচ হারার কারণে কিন্তু তারা সিরিজটাও হেরে যায়। তবে বাংলাদেশের ক্রিকেটারে যে এই দল বলেন ইমার্জিং দলে কিন্তু গতদিন ড্র করেছে। তার মানে বাংলাদেশ ক্রিকেট খুব বাজে একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এখান থেকে বের হতে না পারলে ফুটবলটা যেভাবে উপরে যাচ্ছে ক্রিকেটটা কিন্তু হয়তো একদম আকাশ থেকে একদম মাটিতে পড়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার। একটা টাইম ছিল কিন্তু সোনালী সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য, এটা এখন আমরা দিন দিন হারিয়ে ফেলছি। আমরা আশা রাখবো যে বাংলাদেশ ক্রিকেট অতি শীঘ্রই কামব্যাক করবে, তাদের পারফরমেন্স খুব ভালো করবে ইনশাল্লাহ। সাখাত ভাই, ই স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া কাপ ফুটবল ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ ব্যাপারে আপনার কি কোনো হ্যাঁ, ধারণা আছে কিনা? এখানে এখানে 32টা দল অংশগ্রহণ করবে, 8টা গ্রুপে তারা খেলবে। গ্রুপে আজকে ড্র অনুষ্ঠিত হয়। সেখানে ম্যাচগুলো শুরু হবে 26 তারিখ থেকে এবং সেটা টুর্নামেন্টটা শেষ হবে 31 তারিখ। এখানে হচ্ছে 8টা গ্রুপের, এই গ্রুপে পড়েছে বৈশাখী টিভি, রাইজিং বিডি, এটিএন বাংলা এবং হচ্ছে এসি টিভি। গ্রুপ বি তে পড়েছে মাছরাঙ্গা, জাগো নিউজ, চ্যানেল 24 এবং প্রথম আলো। সি গ্রুপে পড়েছে যুগান্তর, বাংলা নিউজ 24, আরটিভি, মানব জমিন। ডি গ্রুপে কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, 71 টিভি এবং নিউজ 24। এবং ই গ্রুপে পড়েছে ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ। এফ গ্রুপে 71 টিভি, ইনকিলাব বিটিভি ও দেশ টিভি। এবং জি গ্রুপে পড়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলা বিশ্ব, নয়া দিগন্ত। এবং সর্বশেষ এইচ গ্রুপে পড়েছে চ্যানেল আই, সমকাল, সময় টিভি এবং ইত্তেফাক।
সাবাত ভাই, সেরা সাঁতারু হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছে তন্ময় এবং জয়। হ্যাঁ, দুজনে কিন্তু বিকেএসপির প্লেয়ার। সাঁতারুর ক্ষেত্রে তন্ময় কিন্তু অনেকগুলা পদক পেয়েছে, 9টি সোনা এবং হচ্ছে একটা ব্রোঞ্জ, এবং মেয়েদের বিভাগে 5টা সোনা পেয়ে জিতেছে জুই আক্তার। এবং তারা বাংলাদেশের এখন সেরা সাঁতারু, মানে বয়স ভিত্তিক যে সাঁতারু। আশা করি তারা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় একটা অবদান রাখতে পারবে। বাংলাদেশ কিন্তু সাঁতারের ক্ষেত্রে অনেক আগে খুব নাম করেছিল, হ্যাঁ, অনেকদিন পরে কিন্তু তারা আবার কামব্যাক করেছে, এবং সাঁতারে যেভাবে বাংলাদেশের নাম চলে আসছে। এবং যেভাবে সাঁতারটা মানে তৃণমূল পর্যায় থেকে শুরু হচ্ছে, আশা করি আমরা আরো ভালো ভালো খেলোয়াড় পাবো। আচ্ছা, ভাঙাচোরা না পেলে কি চ্যাম্পিয়ন অ্যান্টনির ফন্ত? এটা কিন্তু একটু অবাক করার মতো। আপনি দেখেন, ইন্টার মিলান কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে পিএসজির সাথে 31 তারিখ। তো এই ধরনের একটা ম্যাচে বা যাদের সাথে গ্রুপে কন্টেস্ট করে কিন্তু নাপোলি এখন হচ্ছে চ্যাম্পিয়ন, মানে সিরি এতে। আমরা যদি অ্যান্টনি কন্তের কথা বলি, তিনি কিন্তু এর আগেও জুভেন্টাস, চেলসি বা ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন করেছেন। এবং ভাঙাচোরা বলার কারণ, ভাঙাচোরা বলেছেন হয়তো এই কারণে যে তাদের কিন্তু অনেকগুলো প্লেয়ার মিসিং ছিল। মিন যে কিম এখানে মিসিং ছিল, তিনি বাইরে চলে গেছেন। উসিম্যান উনি চলে গেছেন গালাতাসারে, জেলিনস্কি ইন্টার মিলানে, এবং কাভারেজকেলার কিন্তু চলে গেছে পিএসজিতে। তার মানে আপনার প্রথম সারির যে 4জন বা 5জন ছিল তারা সবাই চলে গেছে। তারপরেও কিন্তু তারা যেভাবে খেলেছে এবং যেভাবে চ্যাম্পিয়ন হচ্ছে, এটা কিন্তু অবিশ্বাস্য। এবং সেখানে সব থেকে বেশি যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি কন্তে, এবং তার ক্যারিশম্যাটিক প্ল্যানেই কিন্তু নাপোলি চ্যাম্পিয়ন হয়েছে। তো দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো প্রিয় সংবাদ নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।